আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তে পরপর তিনটা কিনোট পেপারের পরে একটু ব্রেইনের দরকার। আমরা সেই সুযোগটা পাচ্ছি না, সেই জন্য আমরা আহ, দুঃখিত। বাট আমার মনে হয় ইস্যুটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। পভার্টি এলিভিয়েশন, ইনইকুয়ালিটি রিডাকশন অ্যান্ড ফুড সিকিউরিটি। জি, আমরা যদি প্রথমে আমাদের দেশের পভার্টির আগে আমাদের গ্লোবাল পভার্টি সিচুয়েশনটা যদি দেখি, সেটা হচ্ছে যে আমাদের গ্লোবালি এখন প্রতি 10 জনে একজন হচ্ছে পুয়ার, স্পেসিফিক্যালি এক্সট্রিম পুয়ার। বাট ওভার দ্য আমরা যদি লং টার্ম একটা হিস্ট্রি যদি দেখি পভার্টির, তাহলে দেখব যে সবচেয়ে বেশি ভালো করেছে আমাদের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজনের। একটা শার্প ডিক্লাইন হয়ে গেছে। এবং নেক্সট ভালো যদি বলি, তাহলে আমি বলবো এটা হচ্ছে আমাদের সাউথ এশিয়ান রিজনের, এরা আমরা ভালো করেছি। তো সুতরাং বাট আমরা যদি একটু বাংলাদেশের অবস্থা দেখি, লং টার্মে যদি আপনি দেখেন ট্রেন্ডটা, ইট লুকস গুড। অ্যাকসেপ্ট আমরা ওভার দ্য পিরিয়ড আমরা একটা মোটামুটি একটা স্টেডি রেট অফ গ্রোথ, থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট অলওয়েজ হ্যাভ পুট স্পেশাল কনসিডারেশন অন অ্যাকচুয়ালি পভার্টি। সেটার কারণে আমাদের আপার পভার্টি লাইন, লোয়ার পভার্টি লাইন গ্র্যাজুয়ালি সেটা কমেছে সিন্স ইন্ডিপেন্ডেন্স। অবভিয়াসলি আমাদের কোভিডের পরে এবং রিসেন্টলি আমাদের এই পলিটিক্যাল টার্মোয়েলের পরে আমাদের কিছুটা সিচুয়েশন আসছে, যেখানে একটু আবার আপওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে। তো এইটা একটা আমাদের ইস্যু। বাট আমরা একটা জিনিস এখানে আমাদের বুঝতে হবে যে আমরা যেই গ্রুপ অফ পিপলের পভার্টি রিডাকশানে এখন যাচ্ছি, আমরা এখন হার্ডকোর পভার্টি পুয়ার পিপলের কাছে যাচ্ছি। এদের পভার্টি এলিভেশন আর আমরা আগে যাদের পভার্টি এলিভেশন করছি, এটার মধ্যে বিশাল একটা ডিফারেন্স আছে। আমরা যেটা যেটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই পভার্টিটা, যদিও বাংলাদেশ অ্যাক্রস বাংলাদেশ একটা ভালো ট্রেন্ড দেখাচ্ছে, কিন্তু বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে যেই পভার্টি রিডাকশানের যদি চিত্র আমরা দেখি, তাহলে সেটা কিন্তু অনেক ডিফারেন্ট। কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে রংপুর ডিভিশন, বরিশাল ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশন, এরা কিন্তু প্রায় এখনও 75 থেকে 90% এখনও কিন্তু মডারেট টু ভেরি হাই লেভেল অফ পভার্টিতে আছে ম্যাক্সিমাম এগুলো। তো এই যে এই সিচুয়েশনটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আচ্ছা, আমাদের এই ইকোনমিক পভার্টি যেটা যেটা আমরা নর্মালি করি, সেটার একটা চিত্র আছে। আবার আমাদের মাল্টি ডাইমেনশনাল পভার্টি, এই চিত্রটাও আমাদেরকে বুঝতে হবে যে এখানে হচ্ছে শুধু ইকোনমিক পভার্টিটা না, তাদের হেলথ, এডুকেশন, লিভিং স্ট্যান্ডার্ড, সেইটার ভিত্তিতে আমরা যেখানে আমাদের আগে যে পভার্টি রেট যেটা আমরা দেখেছি, যে এখানে আমাদের প্রায় পভার্টি রেট কমে আসছে, এক্সট্রিম পভার্টি রেট কমে আসছে নিয়ারলি 9%-এর মতো। কিন্তু আপনি যদি আমাদের মাল্টি ডাইমেনশনাল পভার্টির এটা যদি দেখেন, সেখানে আমাদের 24% মাল্টি ডাইমেনশনাল পুয়ার। এবং এই পভার্টিটা আবার আপনার হচ্ছে দেয়ার আর ভ্যারিয়েশনস অ্যামং দ্য ডিস্ট্রিক্টস। যেখানে সিলেটটা ছিল সব রিলেটিভলি নন পুয়ার, এখানে দেখবেন যে সিলেট রিজিয়নটা হচ্ছে ভেরি হাই লেভেল অফ পভার্টি, ফলোড বাই ময়মনসিং, চিটাগং অ্যান্ড বরিশাল ডিভিশন। তো এইটা অর্থাৎ হচ্ছে যে পভার্টির, আমরা যদি ফাইন্যান্সিয়াল পভার্টি শুধু কনসিডার করি, সেই হিসাবে কিছু কিছু এই ডিভিশন এগিয়ে থাকলেও আসলে মাল্টি ডাইমেনশনাল পভার্টি হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়েল পভার্টি স্টেটাস, সেইটা কিন্তু আমাদের অ্যাক্রস ডিফারেন্ট এতে আছে। সুতরাং এইটার যে পলিসি ইমপ্লিকেশন, সেটা হচ্ছে আমরা যারা পলিসি মেকার, সেখানে আমরা এটা করতে হবে। আরেকটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যারা পুয়ার
তাদের মধ্যেও আবার দে আর নট হোমোজেনিয়াস। তাদের মধ্যে আছে ভেরি ভালনারেবল গ্রুপস আছে, একটা গ্রুপস আছে ট্রানজিয়েন্ট গ্রুপ, আরেকটা হচ্ছে নিয়ার আউট অফ পভার্টি আছে প্রগ্রেসিভ। এদের ডিমান্ড, এদের নেচার অফ পভার্টি, এদের ক্যাপাসিটি, দিজ আর ডিফারেন্ট। এবং তাদেরকে যদি আমি অ্যাড্রেস করতে চাই তাহলে তাদের ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে তাদেরকে তাদের এগেইনস্টে আমাদের প্রোগ্রাম নিতে হবে। তাদের ক্যাপাসিটিগুলা, স্পেশালি দ্য হিউম্যান, ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল, সোশ্যাল ক্যাপিটাল, ন্যাচারাল ক্যাপিটাল যেগুলো আছে, এটার মধ্যে বিরাট ডিফারেন্স আছে অ্যাক্রস দ্য কিন্তু যেটা আমাদের কাজের অভিজ্ঞতায় পিকে আসবে সেখানে দেখছি যে আমরা হিউম্যান ক্যাপিটাল, ফিজিক্যাল ক্যাপিটাল এবং ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল এগুলো খুব তাড়াতাড়ি রেইজ করা যায়, কিন্তু যেটা সোশ্যাল ক্যাপিটাল এবং ন্যাচারাল ক্যাপিটাল এইখানে একটা লং টার্ম প্রোগ্রামের দরকার হয়। সুতরাং আমাদেরকে যখন পভার্টি এলিভেশনের কথা বলবো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের এখন প্রথমে আমরা যেটা চিন্তা করতে হবে যে আমাদের এই মেজর ড্রাইভার্সগুলা কি পভার্টির, সেটা যদি করি আমরা পভার্টি কিভাবে অ্যাড্রেস করব সেটা আমাদের জন্য সুবিধা হবে। এক নম্বর হচ্ছে যদি গ্লোবাল এতে দেখি যে IMF এর অনুসারে গ্লোবালি ইকোনমিক গ্রোথটা স্লো ডাউন হয়ে আসছে। 2000 এই বছরে এটা 3.2, আগামী বছরের প্রজেকশন যেটা সেটা 3, এবং এটা মেজর কারণ হচ্ছে US, চায়না, মেক্সিকো এবং বড় বড় মেজর ইকোনমিগুলোর গ্রোথ রেট কমে আসতেছে। সুতরাং এইটার কারণ হচ্ছে ট্রেডের যে টেনশন, কিছুক্ষণ আগে রুবায়েত ভাই বলছে TTT, তারপরে হচ্ছে পলিসি আনসার্টেনিটি, জিওপলিটিক্যাল রিস্ক, এটার কারণে গ্লোবালি আসলে পভার্টি রিডাকশন রেট বা গ্রোথটা স্লো হয়ে যাচ্ছে। এটার প্রভাব আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে যেটা পড়ছে, বিশেষ করে লো ইনকাম কান্ট্রি, আমাদের হচ্ছে হাইলি ইনডেটেড হয়ে যাচ্ছি, আমাদের ইন্টারেস্ট রেট হাই হয়ে যাচ্ছে, ডিক্লাইনিং ডোনার সাপোর্ট। তার কিন্তু অন্যদিকে যে পার ক্যাপিটা ইনকামের যে গ্রোথ, সেইটাকে পভার্টিটাকে রিডিউস করার জন্য যেই পরিমাণে সাফিসিয়েন্ট ইনভেস্টমেন্ট দরকার সেটা করা সম্ভব না। তারপরে হচ্ছে যেই এগুলা জবগুলা হচ্ছে, যেই এই গ্রোথ যেটা হচ্ছে সেখানেও আমাদের জবলেস গ্রোথ হচ্ছে, এটা আমাদের আরেকটা হচ্ছে বড় একটা জিনিস যেটা আজকের ডিসকাশনে ওইভাবে এখনো আসে নাই। আমার মনে হয় ক্লাইমেট চেঞ্জ ইজ এ বিগ ইস্যু ফর আস। আমাদের 80% যেই মাল্টি ডাইমেনশনালি পুয়ার যেটা আছে, তারা এই যেগুলা ক্লাইমেটিক্যালি মোস্ট ভালনারেবল এলাকায়, সেখানে হিট আছে, ড্রাউট আছে, ফ্লাড আছে, স্যালিনিটি আছে, এয়ার পলিউশন আছে, এই এলাকার থেকে আসতেছে। এবং তাদের এই 80% এই ধরনের পুয়ার পিপলরা 2টা বা 3টা বা 4টা হ্যাজার্ড পর্যন্ত তাদেরকে ফেস করতে হয়। এবং এই বিশেষ করে আমাদের সাউথ এশিয়ান রিজিয়নে যেই কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলা আল্লাহর রহমতি হোক আমরা আরও বেশি ভিকটিম টুয়ার্ডস দিস ক্লাইমেটিকে। আপনি দেখেন যে সাউথ এশিয়ান রিজনে প্রায় 380 মিলিয়ন পিপল, মানে 38 কোটি পিপল মাল্টিপল আপনার হ্যাজার্ডে এফেক্টেড হচ্ছে। এটার মধ্যে আপনার হিট ওয়েভ আছে। জি, তারপরে হচ্ছে আমাদের যেমন ধরেন ইনইকুয়ালিটি যেটা বাড়তেছে, যে আমরা শুরু করেছিলাম ভালোই, মাঝখানে বেড়ে আবার একটু কমে গেছিল, আবার রিসেন্টলি এটা কিন্তু আবার বাড়তেছে। রিসেন্ট যে ডাটাটা আসছে সেখানে দেখা যাচ্ছে যে ইনফ্লেশন রেট আমাদের যে ওয়েজ গ্রোথ রেটের চেয়ে অনেক বেশি। এর ফলে হচ্ছে কি যে আমাদের যারা পুয়ার পিপল, দে আর বিকামিং, তাদের ইনকাম আসলে ইরোশন হচ্ছে, তাদের আয় যতটুকু হচ্ছে তার চেয়ে বেশি ব্যয় হচ্ছে। এইটা একটা বড় আমাদের আরেকটা ড্রাইভার। আমাদের যেটা হচ্ছে যে ইকোনমিক এবং স্ট্রাকচারাল ফ্যাক্টরস যেগুলো আছে, যে এক নম্বর হচ্ছে আনইকুয়াল অ্যাক্সেস টু অপরচুনিটি। যেমন আমাদের একটু আগে বলতেছিলেন অ্যাক্সেস টু বিভিন্ন ফ্যাসিলিটিস যেগুলো, কিন্তু এডুকেশন, লো ওয়েজ জবস এবং অপরচুনিটি ফর স্কিল ডেভেলপমেন্ট, এটা আসলে ইকোনমিক্যালি
আরও কমে আসতেছে, ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস কমে আসতেছে, করাপশান, লেক অফ গভর্নেন্স, এগুলো তো আপনার বলার নাই, লো পাবলিক স্পেন্ডিং, এগুলো আমাদেরকে ভীষণভাবে এক্সপেক্ট করছে, জবলেস গ্রোথ, ইনফ্লেশন, ট্যাক্সেশন, লো ওয়েজেস, এগুলো সবগুলো আমাদের একে অ্যাফেক্ট করছে। আমাদের বড় একটা জিনিস আমি যেটা বলতেছি, পভার্টি এলিভেশন ইজ এ পলিটিক্যাল প্রসেস, এইটা আপনাদেরকে বুঝতে হবে। যদি পলিটিক্যাল উইল না থাকে তাহলে এটা হবে না। আমাদের মতো আমাদের দেশে এই ব্র্যাক, পিকেএসএফ বলেন, আমাদের এনজিও সেক্টর বলেন, গভর্নমেন্ট সেক্টর বলেন, আমাদের ডিফারেন্ট পভার্টি মডেল সারা দুনিয়ায় পভার্টি এলিভেশন করে বেড়াচ্ছে, কিন্তু আমাদের দেশের পভার্টি এলিভেশন হচ্ছে না, বিকজ we do not have actually committed government program, political system যেটা আমাদেরকে এই state sponsored support for the elite, systemic corruption, weak governance, তারপরে monopolized political space এবং লিমিটেড ডেমোক্রেটিক প্রোগ্রেস, এই জিনিসগুলো যদি অ্যাড্রেস না করেন, দিজ আর স্ট্রাকচারাল, এই স্ট্রাকচারাল চেঞ্জ যদি আমরা না করতে পারি, আমাদের দেশে পভার্টি এলিভেশন আসলে কবে হবে আল্লাহ জানে। সোশিও কালচারাল যেটা সকালবেলা একটু বলে আসছিলেন আমার এক বোন, যে জেন্ডার আনইকুয়ালিটি, আরবান রুরালের মধ্যে বিশাল একটা গ্যাপ। তারপরে হচ্ছে যে আমাদের হেলথ সিস্টেমে একটা মানুষকে, আমাদের যেই সিস্টেম আছে সেখানে হচ্ছে এত এক্সপেন্সিভ হেলথ সিস্টেম, এক্সপেন্ডিচার আমাদের দেশে, এইটা খুবই গরিবদেরকে একেবারে নিঃস্ব করে দেয়, ইভেন অনেক মধ্যবিত্তকেও নিঃস্ব করে দেয়। ডিজিটাল ডিভাইড যেটা, যে আমরা আমাদের এখানে ইন্টারনেট অ্যাক্সেস টু ডিজিটাল, এটা মূলত হচ্ছে শহর কেন্দ্রিক, আমাদের ওইভাবে ওরকমই হচ্ছে না। ইনএডুকেট সোশ্যাল প্রোটেকশন সিস্টেম যেটা তো আছেই। আমরা এই যেগুলো পজিটিভ যেই কাজগুলো হচ্ছে দেশে, যে অবভিয়াসলি বিশাল একটা অ্যামাউন্টের রেমিটেন্স আসতেছে, আমাদের বিশাল একটা মাইক্রো ফাইন্যান্স সেক্টর আছে, রেডিমেড গার্মেন্টস আসছে, এগ্রিকালচারাল গ্রোথ হচ্ছে, সোশ্যাল সেফটি নেট আছে, অল দিস আর পজিটিভলি কন্ট্রিবিউটিং টু দ্য পভার্টি এলিভেশন। কিন্তু একটা জিনিসকে আমরা অনেক সময় খেয়াল করি না, সেটা হচ্ছে ইন্টারজেনারেশনাল পভার্টি। সেটা হচ্ছে যে আন্ডারনারিশ যখনই কোনো বাচ্চা থাকে, সেটার কস্ট, ফর এক্সাম্পল যে কস্ট অফ স্টান্টিং হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 7% জিডিপিতে, 5 to 7%, হিউজ কস্ট এটা। এইটাকে আমরা যদি আন্ডার নিউট্রিশনটাকে যদি না করি, আমাদের দেশের পশ্চিম অংশের তুলনায় পূর্বের অংশের মানুষরা ধনী, পশ্চিম অংশের অর্থাৎ যমুনার পশ্চিম অংশের এরা হচ্ছে রিলেটিভলি মোর পুয়ার। তো এইটা হচ্ছে আপনার, আমরা যদি এই এটা করি যে ফুড সেফটির ইস্যু যদি আমরা বলি, বাংলাদেশকে আমরা যদি ভাগ করি, আমাদের ফুড সেফটি ইস্যুতে 5টা ফেজে আছে, থ্যাঙ্কস টু আল্লাহ যে আমাদের এই ফেজ 5 ক্যাটাস্ট্রফিক সিচুয়েশান নাই, কিন্তু আমাদের রোহিঙ্গা পপুলেশনের কারণে ফেজ 4 আমাদের এই ফুড ইনসিকিউরিটি আছে। কিন্তু মূলত হচ্ছে আমাদের ফেজ 3 এবং ফেজ 2 টাইপ অফ আমাদের ফুড ইনসিকিউরিটি, এইটা আমাদের, কিন্তু আমাদের মেজরিটি অংশ আমাদের ফুড সিকিউরড বলা যেতে পারে। আমাদের দেশের আপনি দেখেন যে প্রায় 12% হচ্ছে আন্ডারনারিশড, প্রায় 24%-এর মতো হচ্ছে স্টান্টেড, আর 11% হচ্ছে আমাদের এই ওয়েস্টেড, এবং প্রায় 3% চাল তাদের সেকেন্ড বার্থ, থার্ড বার্থ আসার আগে তারা মারা যায়। তো এইগুলো করে যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যেটা হচ্ছে, সেখানে আমাদের পজিশন, আমাদের স্কোর হচ্ছে 19.4 আউট অফ 127টা দেশের মধ্যে আমাদের পজিশন হচ্ছে 84। আমরা বাংলাদেশকে বলি যে আমরা ফুড সাফিসিয়েন্ট দেশ, আসলে এটা ঠিক নয়। বাংলাদেশের FAO ডাটা অনুসারে বাংলাদেশ র্যাঙ্কড 3rd অ্যামং দ্য ফুড ইম্পোর্টিং কান্ট্রিজ। আমাদের 2010 সালে যেখানে 9.3 আসতো, এখন 2022 সালে আমাদের 11.2% অফ দ্য টোটাল ফুড আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয়। সেটা রাইস আছে, হুইট আছে, এডিবল অয়েল আছে বিভিন্ন এতে। জি প্রায় শেষ।
আমাদের পার ক্যাপিটা ক্যালোরি কনজাম্পশন দেখেন আমাদের সাউথ এশিয়ার তুলনায় অনেক কম। আমাদের 2393 হচ্ছে ক্যালোরি আমরা খাই, আর সাউথ এশিয়ান রিজিয়নে হচ্ছে 2816 ক্যালোরিজ, আর গ্লোবাল হচ্ছে 2978 ক্যালোরি। সুতরাং সব দিক থেকে আমরা কিন্তু এটা হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাকশানটা আমরা খালি প্রোডাকশানের উপরে করি, আমাদের টেকনোলজি এবং পুরো ভ্যালু চেইনটার উপরে আমরা কাজ করি না। আমরা যেভাবে ন্যাচারাল একে করছি, এখন এগুলোর অনেকগুলো ড্রাইভার আছে যে ফুড ইনসিকিউরিটির জন্য, যে হাই ফুড প্রাইস, ইকোনমিক শকস, ক্লাইমেটিক শকস, এগুলোর ফলে এটা হচ্ছে। কিন্তু যে জিনিসটা একটু আমি একটু হাইলাইট করতে চাই, যে আমরা যেই খাবার খাই তার মধ্যে আমাদের দেখা যাচ্ছে গ্রেইনটা রিলেটিভলি আমরা মোটামুটি ফুলফিল করি। আমাদের ফ্রুটস বলেন, ভেজিটেবল বলেন, লিগিউম বলেন, নাটস বলেন, আমাদের যদি এই ফিশ বলেন, ডেইরি বলেন, রেড মিট বলেন, প্রত্যেকটা যা রিকোয়ারমেন্ট তার চেয়ে অনেক কম। সুতরাং এইখানে আমাদের বিরাট ফুড সিকিউরিটির খালি ক্যালোরি হিসাব করলে হবে না, দ্য কোয়ালিটি অফ দ্য ফুড ইজ অলসো ভেরি লো। সুতরাং এখানে আমাদের কাজ করতে হবে। আমাদের কস্ট অফ হেলদি ডায়েট এইটা দেখেন প্রায় $3 উপরে, যার ফলে আমাদের প্রায় 60% পিপল, ওভার 60% পিপল এখনও কিন্তু আমাদেরকে এই কি অ্যাফোর্ডেবল হেলদি ডায়েট আমরা প্রোভাইড করতে পারি না। 60% পিপল আমাদের এই জন্য যেটা আমাদের দরকার, একটা ফুড সিস্টেম ট্রান্সফরমেশন যাবে দরকার, যেখানে আমাদের শুধু প্রোডাকশান না, প্রসেসিং, রিটেইলিং, কনজামশন, এইটাকে টোটাল হোল চেইনটাকে আমরা যদি না করি, তাহলে ফার্মাররা দাম পাবে না, ফার্মাররা দাম না পেলে প্রোডাকশান হবে না, আপনার বাকি সমস্ত এগুলা হবে। সুতরাং এখানে আমাদের যেসব ড্রাইভার্সগুলো আছে বা যেসব আউটকামসগুলো আছে এটা আপনারা দেখতেছেন, কিন্তু এইটাকে ফুড প্রোডাকশান হিসাবে দেখলে হবে না, এটা ফুড সিস্টেম ট্রান্সফরমেশনে আমাদের যেতে হবে, তাইলে আমরা আশা করতে পারি। আমাদের নেইবারিং কেরালা আগামী 1 তারিখে ওরা ডিক্লেয়ার করতে যাচ্ছে যে তারা 100% ফ্রি ফ্রম এক্সট্রিম পুয়ার, এবং সেখানে এইটা আমাদের জন্য একটা শিক্ষা, আমরাও পারি। কিন্তু যেটা দরকার, 1 নম্বর যেটা আমি আগেই বলেছিলাম, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল উইল দরকার এবং ওয়েলফেয়ার ইকোসিস্টেম দরকার। এটা ছাড়া আমাদের পলিটিক্যাল রিফর্মস অ্যান্ড গভর্নেন্স, তারপরে প্রোগ্রেসিভ রিফর্ম, ক্লাইমেট রেজিলিয়েন্ট ফুড সিস্টেম, তারপরে ডেমোক্রেটাইজেশন অফ দ্য গভর্নমেন্ট, স্পেশালি এম্পাওয়ারিং দ্য লোকাল সেলফ গভর্নেন্স, ensuring that the local government and municipalities are the decision maker for execution of the programs, and ensure that the local authority leads the survey, identifies the poor household, farms, and micro action plan take accordingly. এবং প্রিসিশন পভার্টি ম্যাপিংটা আমাদের দরকার, এবং মাল্টি সেক্টরাল মাইক্রো ইন্টারভেনশন প্ল্যান আমাদেরকে নিতে হবে, বাট ইট হ্যাজ টু বি নট টপ ডাউন, ইট শুড বি বটম আপ। এই অ্যাপ্রোচে যদি আমরা যেতে পারি, আমরা আশা করছি যে আমাদের পভার্টি ইনশাল্লাহ এই কেরালার মতো ইনশাল্লাহ একদিন হবে। কিন্তু উই আর ফার ওয়ে ফ্রম আওয়ার অ্যাকচুয়ালি আমাদের SDG 1 থেকে অনেক দূরে। আমরা যেতে পারবো কিনা আই এম নট শিওর। থ্যাংক ইউ।